নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। গলাটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি। আমি একটা মেসেজও দিয়েছিলাম কমিউনিটিতে, ইউটিউবে, যে আমার অবস্থা খুবই খারাপ, শারীরিক অবস্থা, সেজন্য আমি ভিডিও দিতে পারছি না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ প্রথম বুক রেকমেন্ডেশন পার্টটা দেওয়ার কিছুদিন পরে হয়তো দ্বিতীয় পার্টটা দেওয়া উচিত ছিল, কিন্তু এতটাই শরীর অবস্থা খারাপ হয়ে গেছিলো যে আহ, দিয়ে উঠতে পারছিলাম না। গলা পুরো বসে গেছিলো, গলা ভালো ফেটে চৌচির হয়ে গেছিলো আর কি। এখনও গলায় কিছুটা সমস্যা বাকি আছে, কিন্তু আমি ভাবলাম যে আর বেশি দেরি করা উচিত হবে না। শেষ ভিডিও দিয়েছিলাম প্রায় 13-14 দিন আগে, তাই ভাবলাম যে ভিডিওটা বানিয়েই ফেলি। তো ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি আপনাদের একটু খারাপ মনে হয়, তার জন্য আমি আগে থেকেই মার্জনা চেয়ে রাখছি। তো আগেই বলেছি যে আপনাদেরকে আমি মোট 12টা বই রেকমেন্ড করব, যেগুলো আমি 2023-এ পড়েছি এবং পড়ে আমার খুব ভালো লেগেছে, এবং মনে হয়েছে যে এই বইগুলো আপনাদের, মানে আমার দর্শকদের রেকমেন্ড করাই যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক 2023 বুক রেকমেন্ডেশনস পার্ট 2। কৌশিক মজুমদার, আমরা ওনাকে নন ফিকশন লেখক হিসেবে জানি, আমরা ওনাকে জানি ম্যাসান সিরিজের স্রষ্টা হিসেবে, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে উনি আধার আখ্যান এবং আবার আধার, দুটো অলৌকিক বা একটু অন্ধকার, কী বলবো, মানব জীবনে অন্ধকার গলির কিছু কাহিনীর স্রষ্টা। সেটা আমরা কিন্তু ততটা ভেবে দেখি না, কিন্তু এই গল্পগুলো কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট, এবং গল্পগুলো কিন্তু কোনোটাই খুব একটা প্রেডিক্টেবল নয়, এবং খুব চিরাচরিত ইউজুয়াল ভূতের গল্প বা ভৌতিক কাহিনী এগুলো নয়। প্রথমটা যদিও একেবারেই ভৌতিক কাহিনী নয়, এর মধ্যে যে প্রথম উপন্যাসিকা বলা যেতে পারে সেটা রয়েছে, সেটা হচ্ছে ভস্যবনী। এটা হচ্ছে, আপনি কিছুটা ম্যাসন সিরিজের সঙ্গে এটাকে কানেক্ট করতে পারবেন যারা পড়েছেন। গোয়েন্দা তাহিনীচরণ এখানে আবার একটা জটিল মামলা নিষ্পত্তি করছেন, এবং মামলাটা হচ্ছে একটা সার্কাসকে ঘিরে, যে সার্কাসে একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং একটা দুর্ঘটনাও ঘটেছে। দুর্ঘটনা এবং হত্যাকাণ্ড দুটো কি একে অপরের সঙ্গে সম্পৃক্ত, নাকি পৃথক পৃথক দুটো ঘটনা? এবং এই সার্কাসে রয়েছে বেশ কিছু রহস্যময় চরিত্র, তার মধ্যে থেকে কি তাইনিচরণ হত্যাকারীকে বের করতে পারবেন? এই নিয়েই মূলত এই উপন্যাসিকাটি, এর বেশি আমি কিছু বলবো না। কৌশিক মজুমদার একটা জিনিস খুব ভালো লাগে, যে উনি যেভাবে এই তাইনিচরণের কাহিনীগুলোকে প্রেজেন্ট করেন, বেশ কিছু ডায়াগ্রাম, ফিগার, ইলাস্ট্রেশন, বিজ্ঞাপন, তখনকার দিনের বিজ্ঞাপন যেরকম হতো সেগুলো দিয়ে, যেমন এখানে রয়েছে দেখুন, এই ধরনের কিছু বিজ্ঞাপন দিয়ে তিনি গল্পটার আকর্ষণ বহুগুণে বাড়িয়ে তুলেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া এই ভস্যবনী ছাড়া এতে বেশ কিছু খুব ভালো ভালো গল্প রয়েছে। আমার নীরবী সন্ধি, অপদেবতা, নজরদাস, শ্রুতি বিশোধন, নিজ বাড়ি, ভোজ কয় যাহারে, নরক যাত্রা, জন্মদিন, এইগুলো বিশেষ করে খুব ভালো লেগেছে। এই যে বাকি গল্পগুলোও রয়েছে সেগুলো বেশ উৎকৃষ্ট মানের গল্প, এবং যে কোনো ভয়ের গল্পের কালেকশনে স্থান পাওয়ার যোগ্য, বা কোনো অদ্ভুত রসের সংকলনে আমার মনে হয় স্থান পাওয়ার যোগ্য। কৌশিক মজুমদারের বই আবার আধার বুক ফার্ম এটি প্রকাশ করেছে, এবং এর মূল্য হচ্ছে 299 টাকা। দুটো খুব মোটা মোটা বই নিয়ে আমি আসছি, দুটো বই নিয়ে বাইসেপ ট্রাইসেপের বেশ ভালো এক্সারসাইজ হয়ে যাবে এই দুটো। তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে। তরুণ মজুমদার আপনারা সকলেই জানেন, বলার অপেক্ষা রাখে না। বাংলার দিকপাল পরিচালকদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। ওনার সিনেমার একটা আলাদা ঘরানা ছিল, একটা আলাদা কী বলবো, একটা আলাদা চরিত্র ছিল সেই সিনেমাগুলোর, এবং তার বাইরে গিয়েও উনি সংসার সীমান্তে বা কুহেলির মতন অন্য ধরনের ছবিও, অন্য ধাঁচের বা অন্য জনরের ছবিও তিনি বানিয়েছেন। এখানে তরুণ মজুমদারের নিজের সিনেম্যাটিক জার্নির কথা তো বলা আছেই, কিন্তু তার সঙ্গে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এটা বাংলা সিনেমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, 40-এর দশকের শেষ দিক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকেরও কিছুটা,
এখানে তিনি ধরার চেষ্টা করেছেন তখনকার দিনে কী ধরনের স্টুডিওর অ্যাটমসফিয়ার ছিল। সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা এখানে তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে আমরা রূপলী পদ্মাদের নায়ক নায়িকাদের সম্বন্ধে অনেক রকমের বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কথা শুনি। অফ ক্যামেরা তারা কেমন, পত্রপত্রিকার বিভিন্ন মুখরোচক আর্টিকেলস থেকে সে একটা ধারণা গড়ে তুলি। উনি কিন্তু সেই ধারণাতে আঘাত করেছেন, উনি সেই ধারণাটাকে ভাঙার চেষ্টা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে শুধু কয়েকটা আর্টিকেল দিয়ে একটা মানুষের সার্বিক চরিত্রকে বিচার করা যায় না। দোষ গুণ নানা রকম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই তো একটা মানুষ, এবং অভিনেতা অভিনেত্রীরাও তার অন্যথা নন। এখানে যেমন বলা হয়েছে সুচিত্রা সেনের বা উত্তম কুমারের তাদের ঔদার্যের কথা, তাদের বড় মনের কথা, তাদের প্রফেশনালিজমের কথা। এখানে তেমনি বলা হয়েছে বম্বের সঙ্গে তরুণ মজুমদারের কীভাবে যোগাযোগ ঘটেছিল, ভি শান্তারামের মতন দিকপাল ডিরেক্টর, রাখির মতো অভিনেত্রী কীভাবে তার যাত্রা শুরু করেছিলেন বলিউডে, বা সচিন আসরানি যাদের সঙ্গে তরুণ মজুমদার বালিকা বধূর হিন্দি ভার্সনে কাজ করেছিলেন, সেগুলোই বা সেই ইকুয়েশনটা বা তাদের সঙ্গে পরিচালকের সম্পর্ক কেমন ছিল, এগুলো নিয়ে তরুণ মজুমদার বেশ সুন্দরভাবে, খুব সুন্দর ভাষায় এগুলো লিখেছেন। যারা সিনেমা সম্পর্কে অতটা ইন্টারেস্ট পায় না তারাও কিন্তু শুধু সাহিত্য রসের জন্যই এই বইগুলো পড়তে পারেন। খুবই চমৎকার বই। এবং এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে ফটোজ কিন্তু নেই। এখানে সিচুয়েশানগুলোকে ইম্যাজিন করে কিন্তু ফটোগুলোকে রঞ্জন দত্ত তার অসামান্য অসামান্য তুলি, পেন্সিল, কলম যাই বলুন না কেন, সেই শৈল্পিক সত্তার জোরে সেগুলোকে মূর্ত করে তুলেছেন। এই দেখুন একটা এক্সাম্পল, এটা কিন্তু আপনার মনে কিন্তু আঁকা হয়ে যাবে চিরদিনের জন্য। আর একটা দেখানোর লোভ সামলাতে পারছি না। আশা করি দেখতে পাচ্ছেন। এখানে আমি দিয়েও দেব কিছু ইলাস্ট্রেশন আপনাদের সুবিধের জন্য। এবং এটা দুটো ভলিউমে তোলা, দুটো ভলিউমে এটা পাওয়া যাচ্ছে। এবং ডিটেলগুলো আপনাদের বলে দিই। সিনেমাপাড়া দিয়ে যেটা বললাম নাম, 2 খণ্ড যদি আপনি একত্রে নেন তাহলে 999 টাকা ডিসকাউন্টের মধ্যে পাওয়া যায়। এটা প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন রঞ্জন দত্ত। 3য় খণ্ড নিয়েও উপস্থিত হতেন পাঠকদের সামনে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে আমরা এই 3য় খণ্ড লেখা হওয়ার আগেই হারাই। 80, 90, 2000-এর সিনেমা ফিল্ম মেকিং তার বদল, সেগুলো দুর্ভাগ্যবশত ওনার লেখায় আর আমরা পাই না। এরপর নিয়ে আসছি আরও বেশ কিছু বই। খুব মোটা বইয়ের পরে বেশ ছোট্ট কিন্তু কন্টেন্টে ভারী একটা বই, অমৃতা কোনারের লেখা নরকরাজ। তার নিচে একটা ক্যাচলাইন দেওয়া আছে, হু ইজ দ্য নেক্সট। এই বইটি প্রকাশ করেছেন বিভা পাবলিকেশন এবং এটা আমি গত বছর বইমেলা থেকে কিনেছিলাম। এর ব্লাবটা যদি পড়ি, আকস্মিকভাবে কিডন্যাপ হচ্ছে কিছু অবিবাহিত অল্প বয়সী মেয়ে। শুধু কলকাতা নয়, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি সহ আরও কিছু রাজ্যে ঘটছে একই ঘটনা। কিন্তু কেন? যৌথভাবে অনুসন্ধানে নামে অভিমন্যু ও বিদ্যা। খুন হলেন গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের এক বহু পুরনো পুরোহিত। কি খুঁজছে লোকটা? কি তার পরিচয়? রাতের অন্ধকারে কারা সমবেত হয় দ্বারকাধীশ মন্দিরের গোপন কক্ষে? কেই আচার্য, কেই বা যোদ্ধা? যোদ্ধা কি সত্যি পারবে আসল অপরাধীকে সকলের সামনে আনতে? নরক ফিরে এসেছে। কেই নরক? সে কি সত্যিই পাপ পুণ্যের হিসেব উল্টে দেবে? নরকরাজ কি শুরু হয়ে গেছে পৃথিবীতে? দেখুন, থ্রিলার হিসেবে তো এটাই সার্থকতা না, যে দম বন্ধ করে আপনি পুরো উপন্যাসটা পড়বেন, একটা উত্তেজনা হবে, একটা থ্রিল হবে, তাহলে তো সেটা থ্রিলার। তো সেটা কিন্তু পুরো মাত্রায় এই উপন্যাসে আমি পেয়েছি ব্যক্তিগতভাবে। এবং এই উপন্যাসে বেশ কিছু ভালো জিনিস রয়েছে যেটা আমি রেকমেন্ড করার সময় বলতে চাই। সেটা হচ্ছে যে এখানে পরপর কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখানো হচ্ছে, তারপর সেগুলোকে এক সুতোয় যেভাবে বাঁধা হচ্ছে
সেটা লেখিকা খুব সুন্দরভাবে করেছেন। এছাড়া এখানে যে চরিত্রগুলো রয়েছে, বিশেষ করে যে চরিত্রটা নরক হয়ে উঠছে, তার যে ব্যাকগ্রাউন্ডটা উনি রেখেছেন, আর তার প্রতি আমার একটু দুর্বলতা আছে, আমি সেখানে পরে আসছি, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাকেও উনি খুব সুন্দরভাবে সুবিস্তৃতভাবে এই উপন্যাসের পরিসরে তিনি বুঝিয়েছেন আমাদেরকে। ব্যাকগ্রাউন্ডটার প্রতি দুর্বলতা এই জন্য এখন আমি বলছি, সেটা হচ্ছে যে এটা আসামে, এবং আমিও যেহেতু আসামে বড় হয়েছি, তাই একটা বিশেষ টান অনুভব করেছি আমি ব্যক্তিগতভাবে। তবে যারা আসামের সঙ্গে যাদের কোনো রকম সম্পর্ক নেইও, তারাও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা পড়তে আগ্রহী থাকবেন বা মজা পাবেন পাঠকরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং এখানে যেভাবে ইনভেস্টিগেশনটা দেখানো হয়েছে, এখানে যেভাবে ঘটনাগুলোকে আনা হয়েছে পরপর, সেটা প্রশংসার দাবি রাখে। কারণ ইচ্ছে করলে ঘটনাগুলোকে অনেক বিস্তৃতভাবে উনি লিখতে পারতেন, এবং তাতে হয়তো গল্পের গতি কিছুটা স্লথ হয়ে যেতে পারতো, সেটা কিন্তু উনি করেননি। লেখিকার এই কী বলবো, এই সংযমটা আমাকে খুব মুগ্ধ করেছে পাঠক হিসেবে। এবং অমিতা কোনার কথা বলবো যে ওনার আরেকটা বইও আমি পড়েছিলাম, বিনাশা আছে দুষ্কৃতাং, সেটাও আমার খুব ভালো লেগেছিলো, এবং সেখানেও এই সংযমটা আমি লক্ষ্য করেছিলাম। ওনার আরও একটা বই ক্যাফে টেবিল থেকে বেরিয়েছি শুনেছি, সেটা আমার পড়া হয়নি, মায়াজাতক আমি সংগ্রহ করেছি, সেটা পড়েও আপনাদের নিশ্চয়ই রিভিউ দেওয়ার চেষ্টা করব। অল ইন অল এটা একটা বেশ জমজমাট, বেশ এন্টারটেনিং একটা থ্রিলার, আপনারা পড়তেই পারেন। বিভা পাবলিকেশন থেকে এটা বেরিয়েছে, যেটা আগেই, এর দাম হচ্ছে 199 টাকা। এবার আসছি একটা ওপার বাংলার বইয়ে। ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন লেখক সাদাত হোসেনের লেখা ছদ্মবেশ, যেটা প্রকাশ করেছেন অন্যধারা, এবং এর মূল্য হচ্ছে 300 টাকা। সাদাত হোসেন মূলত প্রেমের উপন্যাস লেখেন বা সামাজিক উপন্যাস লেখেন, কিন্তু উনি কিন্তু বেশ কিছু থ্রিলার লিখেছেন, এবং ইন্সপেক্টর রেজা সিরিজ ওনার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। ইন্সপেক্টর রেজা সিরিজের আমার যতদূর জানা আছে, হয়তো আমি জানি না, ভুলও হতে পারি, এটা প্রথম বই, আর আমার পড়া তো অবশ্যই প্রথম বই এটা। এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে কেন আমি এটাকে রেকমেন্ড করছি। প্রথম কথা হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি থ্রিলার লেখার সময় বা থ্রিলার বানানোর সময় যারা মেকার্স হন, তারা চরিত্রের একটা আর্ক হয়, চরিত্রের একটা বৃত্ত হয়, সেই বৃত্তটা সম্পর্কে, চরিত্রের ডেভেলপমেন্ট সম্পর্কে একটু উদাসীন থাকেন। চরিত্রগুলোকে তারা কখনোই ফুলি ডেভেলপ করেন না, এবং চরিত্রগুলোর অভিসন্ধিকি বা চরিত্রগুলো হঠাৎ করেই যেন সাদা থেকে পাল্টে কালো হয়ে যাচ্ছে বা কালো থেকে পাল্টে সাদা হয়ে যাচ্ছে, সেই ভুল বদলের দিকে তারা বেশি নজরটা দেন। কিন্তু এখানে কিন্তু কনফ্লিক্ট পয়েন্টস তো খুব ভালো করে লেখক এনেছেনই, চরিত্রগুলো খুব ডেভেলপড এবং খুব পোক্ত। সাদাত হোসেনের ভাষা সম্পর্কে আমি নতুন করে কি বলবো, ওনার ভাষা যেমন সুললিত, তেমনি ভাষাটার মধ্যে ভাষা খুব সুন্দর, লেখনী খুব সুন্দর, এবং যেভাবে তিনি কিছু দৃশ্যের বর্ণনা দিয়েছেন, যেভাবে তিনি কিছু থ্রিলিং অংশগুলো বর্ণনা দিয়েছেন, তাতে এটা বোঝা সত্যি দুষ্কর হয়ে দাঁড়ায় যে উনি খুব বেশি থ্রিলার লেখেন না বা লেখেননি, সেটা আমার পড়ে একবারও কিন্তু মনে হয়নি। এবং খুবই পাকা কলম, যেটা আমি বলবো, খুবই পাকা লেখনী ওনার। এবং এই বইটার মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে, বইটার যে পাতাগুলো কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানেও বোঝা যাচ্ছে পাতাগুলো পুরোপুরি সাদা নয়, একটু খুব হালকা একটা পেস্তা কালারের পাতাগুলো, সেটা পড়তে কিন্তু খুব মজা লেগেছে, আমার খুব ভালো লেগেছে, একটা অন্যরকমের ফিলিং হয়েছে বইটা হাতে নিয়ে। তো সব মিলিয়ে একটা টান থ্রিলার এবং একটা সুলিখিত থ্রিলার সর্বোপরি এই সাদাত হোসেনের ছদ্মবেশ। আপনারা এটা কিনতেই পারেন, বাংলাদেশ প্যাভিলিয়নে নিশ্চয়ই এটা অন্যধারা স্টলে আপনি পেয়ে যাবেন। এবার আসি একটা কিশোর গল্প সংকলনটার নাম হচ্ছে অলিকপুর হল্ট এবং অন্যান্য স্টেশন। লেখকের নাম হচ্ছে পার্থ দে, এবং এটা প্রকাশিত হয়েছে
আহ, একলব্য প্রকাশনা থেকে, এবং এটা আমি একলব্য স্টল থেকেই কিনেছিলাম। এই বইতে মোট 17টা গল্প রয়েছে, এবং প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু যথেষ্ট ভ্যারাইটি রয়েছে। এই 17টা গল্পের মধ্যেই যথেষ্ট ভ্যারাইটি রয়েছে। গল্পগুলো আহ, কিশোরদের বলে শুধু কিছু সাদামাটা শব্দের সমাবেশ বা সেরকম কিন্তু একেবারেই নয়, বা কনসেপ্টগুলো খুব জানা বা শুধু কিশোরদেরই ভালো লাগবে সেরকম নয়। সব বয়সের পাঠকদের জন্যই কিন্তু এই সংকলন, যেটা আমার সবচেয়ে ভালো, সবচেয়ে বড় সেলিয়েন্ট পয়েন্ট এখানে মনে হয়েছে। এবং এই মানে ভ্যারাইটির মধ্যে কী নেই, কিছুটা কল্পবিজ্ঞানের গল্প রয়েছে, কোথাও বা একটা মানবিক গল্পের ছোঁয়া তো রয়েছে বেশ কিছু গল্পে, কোথাও আমরা টাইম লুপের কথা বলি, যে বারবার একই ঘটনা ঘটে চলেছে, সেই টাইম লুপেরও একটা চমৎকার উদাহরণ রয়েছে এখানে। হাস্যরস বা কিছুটা রম্য গল্প এখানে রয়েছে, যেটা আপনাদের হাসাবে। আবার বেশ কিছু এমন গল্প রয়েছে যেটা খুব মর্মস্পর্শী। এবং আমার ফ্রেন্ড লিস্টে রয়েছেন, ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছেন, এবং ওনার ওয়ালে আমি ওনার ছোটোবেলা নিয়ে বেশ কিছু ঘটনার বর্ণনা পড়েছি, সেগুলোও পড়তে চমৎকার লাগে। সেইখান থেকে নিয়েও একটা গল্প উনি এখানে লিখেছেন। কোনটা কোন গল্প আমি সেটা বলছি না, সেটা আপনারা পড়ে বুঝতেই পারবেন। এবং যদি আমি বলে দিই তাহলে আমার মনে হয় আপনারা পড়ে হয়তো ততটা মজা পাবেন না। এর মধ্যে আমি বলবো সবচেয়ে প্রথমে হরিপদর কথা। হরিপদ দারুণ দারুণ একটা গল্প, এবং এই গল্পগুলো কিন্তু বিভিন্ন কিশোর পাঠ্য পত্রিকায় বা ওয়েবজিনে আগে প্রকাশিত হয়েছে, তারপরে এখানে সংকলিত করা হয়েছে, এবং সেগুলো এখানে খুব সুন্দরভাবে মেনশন করা হয়েছে কোথায় কোনটা মানে ছাপা হয়েছিল বা কোথায় কোনটা এসেছিল। হরিপদ, হরবোলা, কালো শশী, মহিমবাবু রাতান্তর, অলিকপুর হল্ট, পরপর এই পাঁচটাই কিন্তু আমার মতে মাস্ট রিড। কলসি ভূতের ডোবা, নতুন জামা, বক্সায় চিতুয়া, চোর, রবার্ট ফ্রস্ট সরণি, এবং তারিণী চরণ ঘোষলেন। এই গল্পগুলো আমার মতে মাস্ট রিড। আপনারা মাথায় রাখবেন এই গল্পগুলো, যদি আপনার বইটা সংগ্রহ করেন এই গল্পগুলো অবশ্যই পড়বেন। বাকি গল্পগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লেগেছে আমার, এবং সেজন্যই তো আমি এটা বুক রেকমেন্ডেশনে রেখেছি, এই তালিকায় রেখেছি। এ ধরনের মানে অলরাউন্ডার কিশোর গল্প সংকলন কিন্তু আজকাল আমি খুব বেশি দেখি না বাজারে, কাজেই আপনারা এটা কিনতেই পারেন, কিনলে ঠকবেন না। এবং আমার মনে হয় যে কিছুটা হলেও আপনার কৈশোরে বা ছোটোবেলায় আপনি ফিরে যাবেন, আর কিছুটা হলে এই সময় থেকেই এই সময়কার কিশোরদের মন পার্থক্য যেটা খুব ভালো বুঝতে পেরেছেন বলে আমার মনে হয়, সেটা আপনারাও হয়তো কিছুটা বুঝতে পারবেন। অবশ্য পাঠ্য একটা বই, অলিকপুর হল্ট এবং অন্যান্য স্টেশন, যেটা আমি বললাম একলব্য প্রকাশনা থেকে বেরিয়েছে। এর প্রিন্টেড প্রাইস বা মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। একদম শেষে আমি একটা দারুণ বইয়ের কথা বলবো। প্রথমে বলি জনারার কথা, মানে রম্য হাসির গল্প, হাসি পায় পাঠকদের, যেটা পড়ে মুখে একটা স্মাইল চলে আসবে, আপনি হয়তো হো হো করে হাসবেন না, কিন্তু একটা মুচকি আপনার হাসি অনায়াসে চলে আসবে। সেই ধরনের গল্প বা সেই ধরনের গল্প সংকলন কিন্তু কেন জানি না আজকাল বিরল হয়ে গেছে। আমি অন্তত খুব বেশি দেখি না বই বাজারে। একটা নোটেবল এক্সেপশন আমি বলবো, সিদ্ধার্থ পালের লেখা মজারু, যেটা প্রকাশ করেছে পত্রপাঠ। আমি এই বইটা হঠাৎই কলেজ স্ট্রিটে উঠিয়ে নিই, এবং সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে সেটা হচ্ছে কয়েকটি গল্পের পটভূমি প্রিয় জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আমার আগের অনেক ভিডিওতেও বলেছি আমার একটা শেকড় রয়েছে, আমার একটা আলাদা ভালো লাগা রয়েছে জলপাইগুড়িকে নিয়ে। এবং জলপাইগুড়িতে আমার প্রথম পড়াশুনো স্টার্ট হয়েছে। এই যে আমি বাংলায় আপনাদের সঙ্গে কথা বলছি, বাংলা বই পড়ে বাংলা বইয়ের রিভিউ দিচ্ছি, এর বড় একটা কারণ কিন্তু জলপাইগুড়িতে আমার ছোটোবেলার প্রথম 5-6টা বছর কাটানো। কাজেই শহরটার একটা আলাদা জায়গা রয়েছে আমার মনে। কিন্তু সেটা সেই ব্যক্তিগত প্রেফারেন্স ছাড়াও বলা যায় সবারই কিন্তু এই গল্পগুলো খুব ভালো লাগবে। গণিতের ফুচকা, গানের ওপারে, ভূত আবাহন, দুকুলবাবুর কুলরক্ষা, পেঁয়াজি, ঝাড়পিট, ভিনদেশি বাঙালিয়ানা, গল্পের পরম্পরা, মানিকবাবুর অতঃপর, ফেকক পঞ্চাদা,
জেনেটিক এবং সাঁঝির একবেলা। সবগুলোই যে মজার গল্প বা হাসির গল্প তা কিন্তু নয়। এই গল্পগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু রয়েছে সেগুলো ছোটোবেলার কিছু মন কেমন কারা মুহূর্ত নিয়ে তৈরি গল্প। এবং শেষ গল্পটা যেটা আমি এখানে পড়লাম আপনার, গল্পটার নাম হচ্ছে সাঁঝির একবেলা। সেটা কিছুটা অলৌকিক, গল্পটার মধ্যে একটা ম্যাজিক রিয়ালিজমের মতন একটা ফ্যাক্টর আছে, একটা বেশ মিষ্টি প্রেম কাহিনী বলা যেতে পারে। কাজেই সব রকম গল্প এখানে রয়েছে, রম্যের ওপর একটু এক্সট্রা স্ট্রেস দেওয়া হয়েছে। ওই যে বললাম রম্য মানে কি হো হো করে শুধু হাসবো, মুখে একটা স্মাইল আনাটাও রম্যর একটা মানে রম্য রচনার আর কি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমার মনে হয়। সেদিক দিয়ে বইটা চমৎকারভাবে সার্থক। এবং সিদ্ধার্থ পালের লেখনী এই প্রথম আমি পড়লাম ওনার লেখা। সিদ্ধার্থ পালের লেখার মধ্যে একটা খুব সোজা সাপটা ব্যাপার রয়েছে, একটা নো ননসেন্স অ্যাপ্রোচ রয়েছে। এবং এর সঙ্গে রয়েছে যে আধুনিক পাঠকদের বা এখনকার দিনে পাঠকদের, যুবক যুবতীদের মনস্তত্ত্বটা বোঝা, সেটা কিন্তু উনি খুব ভালো বোঝেন বলে আমার মনে হয়েছে। এবং জীবনের বেশ কিছু ঘটনা থেকে, নিজের জীবনের বেশ কিছু ঘটনা থেকেই উনি কিন্তু এই গল্পগুলো বুনেছেন। কাজেই গল্পগুলোর মধ্যে একটা বেশ রিয়ালিটির টাচ পাওয়া যায়, একটা বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়, সেটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এবং বেশ কিছু গল্প পড়ে হো হো করে হেসেছি, বেশ কিছু গল্প পড়ে আমারও ছোটোবেলার নস্টালজিয়া মনটা কেমন করে উঠেছে, আর কিছু গল্প পড়ে মুখে অনায়াসেই একটা স্মাইল চলে এসেছে। কাজে সেদিক দিয়ে গল্পগুলো অত্যন্ত সফল। এই বইটা যেটা বললো পত্রপাঠ প্রকাশ করেছেন, বইটির মূল্য হচ্ছে 200 টাকা। এবং তার ব্লাবটা শেষে পড়তে চাইব, খুব সুন্দরভাবে লিখেছেন এখানে লেখক। মজারও নামটা শুনেই বোঝা যায় এতে মজা আছে, হাসি আছে, কৌতুক আছে। কিন্তু শুধুই কি তাই? মজারও সংকলনে আছে মোট 12টি গল্প। সবকটি গল্পই যেন আমাদের চেনা। কিছু ঘটনা পাঠককে মনে করিয়ে দেয় ফেলে আসার সময় স্মৃতি। পাঠক পড়তে পড়তে হারিয়ে যায় কলেজ হোস্টেলে সেই দিনগুলোতে, যেখানে সব ঘটনাই যেন রম্য, সবেতেই মজা। পরীক্ষায় ফেল অথবা প্রেমে প্রত্যাখ্যান, সব কিছুই হয়ে উঠত একটা সেলিব্রেশন। সিদ্ধার্থ পালের মজারও পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেয়। এই সংকলন পাঠককে হাসায়, ভাবায়, মজা দেয়। সত্যি সেটা মানে একদম যেটা ব্লার্বে লিখেছেন, প্রতিটা ছত্র কিন্তু আমার সত্যি বলেই মনে হয়েছে পড়তে পড়তে। এবং এর প্রচ্ছদটা আমার খুব মজার মনে হয়েছে, বেশ মনোগ্রাহী মনে হয়েছে, খুব সুন্দরভাবে আঁকা। প্রচ্ছদটা তন্ময় বিশ্বাসের আঁকা, ওনাকে আমি একটা অভিনন্দন জানাতে চাইব। প্রচ্ছদটা খুব চিত্তাকর্ষক, মানে দেখে একটা আই ক্যাচিং ব্যাপার আছে, দেখে তুলে নিলে আপনার কিনতে ইচ্ছে করবে বইটা। তো এই ছিল আমার বুক রেকমেন্ডেশনের পার্ট 2, দ্বিতীয় পর্ব। এবং দ্বিতীয় পর্বে আমি এই 6টা বই নিয়ে আলোচনা করলাম। এই 6টা বই আমার নানা চেষ্টা করেছি আপনাদেরকে নানা রকম ফ্লেভার, নানা রকম জনরের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। কতটা সফল হয়েছে সেটা তো আপনারাই বলতে পারবেন। আর পরের ভিডিও কিছুদিন পরেই আসছে, খুব বেশি অপেক্ষা আপনাদের করাবো না। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন। আমার মতন এরকম বুকের আর গলার রোগ বোধ বাঁধিয়ে বসবেন না যেন। কেমন? ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি, টাটা।